সেটা হচ্ছে যে বাংলাদেশে ফিল্ম বানানোর জন্য প্রফেশনাল প্রোডাকশন হাউস বা পেশাদার কোনো প্রযোজক নাই। এটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সমস্যা। এর বাইরে আরও অনেক সমস্যা আছে। আমরা যারা নির্মাণে আছি আমাদেরও সমস্যা আছে, শিল্পী আছে তাদেরও সমস্যা আছে, অন্যান্য টেকনিশিয়ান যারা আছে তাদেরও সমস্যা আছে। তো এই সবগুলো সমস্যা যদি আমরা সমাধান করেও ফেলি, তবুও কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে এগোবে না যদি আমি যে সমস্যাটার কথা বললাম সেই সমস্যাটা আমরা দূর করতে না পারি। সেটা হচ্ছে যে আমাদের এখানে পেশাদার প্রযোজক দরকার। হ্যাঁ, প্রাচ্য পলাশ বাংলাদেশের তরুণের একজন নির্মাতা। আমরা পেয়েছি আকাশ জমিন পত্রিকা পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত জানাই। আমরা খুবই খুশি হয়েছি আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা প্রথমে জানতে চাই, সম্প্রতি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনাদের সৃজনশীল ক্যারিয়ারে আপনার একটা অর্জন শিখবেন। তো শুরুতেই একটু জানতে চাই এই অ্যাওয়ার্ডটা কারা দিল, এই অনুভূতিটা একটু জানতে চাই, অনুভূতিটা কেমন আপনার? অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি তো অবশ্যই পজিটিভ। আর হচ্ছে যে আমার ক্যারিয়ারের হিসেবে এটা হচ্ছে যে আমি নির্মাতা হিসেবে কাজ করছি 5 বছর। কিন্তু আমি বছরে মানে 2014 সালে আমি কাজ করা শুরু করেছিলাম নির্মাতা হিসেবে। সেই হিসেবে এখন 2024 সাল চলছে, আমার 10 বছর। মেবি আমার প্রথম শুটিংটা 2014 সালে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমি করেছিলাম। তো আর কয়েক মাস বলে একদম পূর্ণ 10 বছর হয়। এখন মে মাস চলছে আর 3-4 মাস পুরো 10 বছর। এই 10 বছর প্রায় প্রতি মানে অল্প কয়েক মাস আগে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। এটা অবশ্যই আমার কাছে অনেক গৌরবের একটা বিষয় এবং আমি অনেক সম্মানিত বোধ করছি। যদিও আমি এটা বলবো আর কি যে আমার কাজের জায়গাটায় আকাঙ্ক্ষার চাইতে আমি সেই তুলনায় অনেক কম কাজ করতে পেরেছি। আমার ইচ্ছা ছিল অনেক বেশি কিছু করার, জাতিকে ভালো কিছু দেওয়ার। কিন্তু সেই জায়গায় আমার ইচ্ছার তুলনায় কাজের পরিমাণটা কম হয়েছে। এমনকি শুরুর দিকে আমি যেভাবে কাজ করবো ভেবেছিলাম সব কাজ সেইভাবে করতে পারিনি, কারণ পরিকল্পনা আর বাস্তবতার সাথে মেলাতে নিয়ে সেই পথে আমার অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তনগুলো সবসময় নেতিবাচক হয়েছে তা না, ইতিবাচক পরিবর্তনও হয়েছে। বিশেষ করে আমার যে ভাবনা জায়গাটা ছিল আর কি, যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করা, সেইটা হয়তো আমি তেমনভাবে করতে পারিনি। কিন্তু অন্য জায়গায় যে কাজ করেছি সেটাকেও আমি মিডিয়ার অংশ হিসেবেই ধরি। বিশেষ করে বাংলাদেশে যদি আপনি সবচাইতে কী বলবো যে জনপ্রিয় মাধ্যম বলতে চান, তাহলে হচ্ছে যে আমি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা বলবো এবং তারপরে কর্পোরেট যে প্রোডাকশন এবং এবিসি ওবিসি সেটার কথা। কারণ আপনি হয়তো এটা খেয়াল করে থাকবেন যে বাংলা সিনেমার গান যেমন মানুষের মুখে মুখে থাকে, ঠিক তেমনি টিভিসি সিঙ্গের মানুষের মুখে মুখে থাকে। তো এই দুইটা সেক্টর বা এই দুইটা শাখা সে আপনার মিডিয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমি পূর্ণদৈর্ঘ্য ছবি নিয়ে যে কাজ করার ইচ্ছা আগ্রহ ছিল, বাস্তবতার নিরীক্ষে আমি আসলে সেই পরিবার এখানে কাজ করতে পারিনি। তবে আমি কর্পোরেট প্রোডাকশনগুলো করতে পেরেছিলাম, সেইখানে আমার একটা সাফল্য আছে এবং সেই সাফল্যের ধারাবাহিকতা আমি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যেটাকে যে অ্যাওয়ার্ডটাকে বলা হচ্ছে কি যে অ্যাওয়ার্ডটার নাম কি বা কোন প্রতিষ্ঠান দিল? এটা হচ্ছে যে বেসিক্যালি এটা একটা প্রোডাকশন হাউস, একটা কালচারাল অর্গানাইজেশন বলতে পারেন। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে হ্যাপি হাউস প্রোডাকশন। তো তারা হচ্ছে যে আপনার প্রতি বছর বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন, ধরনে তারা কন্টেন্ট মেকিং করে। পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের 8ম বর্ষপূর্তি উপলক্ষে তারা এবার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করেছেন। তারা আবার চালু বলতে তারা প্রতি বছরই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। তো তারই ধারাবাহিকতা। আচ্ছা, আপনি সিনেমান কথা বলছেন, ও প্রশ্নটা ওরা আরবো, তবে আমরা একটু ছোট করে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি যে কাজগুলো করেছেন সেই কথা ইস্যুগুলো একটু বলেন, কী কী কাজ করেছেন আর ভবিষ্যতে কী কী কাজ আপনার পাইপলাইনে আছে, কী কাজ করতেছেন, এই টেকনিক সরকার বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে।
আমি শুরুতে মূলত হচ্ছে যে নাটক নিয়ে এবার কাজ করেছি। আমার ফার্স্ট প্রোডাকশন যে ছিল সেটা নাম হচ্ছে উত্তর, তারপর বেকাম ছিল উত্তম। সেইখানে আমার সৌভাগ্য হয়েছিল একইমান কম্বিনেশন এই মার্শাল আর্টিস্ট এমএফএল ফরান তিনি আমার থেকে এসেছিলেন এবং আমার সাথে কাজ করেছেন ঠিক। হ্যাঁ, তো এবং তার সঙ্গে কাজে ফাঁকে ফাঁকে আমার বেশ আগ্রহ ছিল। এই নাটকের পরে কি আপনি ওবিসি টিভিসি দিয়ে গান করেছেন এই বলে? নাটকের পরে আমি কিছু প্রতিষ্ঠানে টিভিসি অফিসে নির্মাণ করেছি। এগুলো হচ্ছে যে আপনার টিভিসি ঠিক না, মানে টিভিতে এগুলো জায়গায় হচ্ছে অফিস অনলাইনের জন্য অনলাইনের জন্য ব্যবহার করেছি। এগুলো বিভিন্ন ধরনের পণ্যের ছিল আর কি। এখানে আসলে পণ্যের নাম বলা পাশাপাশি খাবে না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আগে বড় হচ্ছে যে আপনি বলছিলেন যে সিনেমা করবে বা সিনেমা নির্মাণ করবে, সেই আপনার জায়গাটা আর বর্তমান সিনেমার অবস্থা টোটালি মিলে যদি একটা সংক্ষেপ করে ছোট করে বলেন আমাদের। আমি এইখানে আসলে কাজ করার চেষ্টা করতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সবচাইতে বড় কথা, এটা নতুন বাধা, এটা আমি বলবো না, আমার কাছে মনে হচ্ছে যে এটা সবসময় ছিল। সেটা হচ্ছে যে বাংলাদেশে ফিল্ম বানানোর জন্য প্রফেশনাল প্রোডাকশন হাউস বা পেশাদার কোনো প্রযোজক নাই। এটা হচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান সমস্যা। এর বাইরে আরও অনেক সমস্যা আছে। আমরা যারা নির্মাণে আছি আমাদেরও সমস্যা আছে, শিল্পী আছে তাদেরও সমস্যা আছে, অন্যান্য টেকনিশিয়ান যারা আছে তাদেরও সমস্যা আছে। তো এই সবগুলো সমস্যা যদি আমরা সমাধান করেও ফেলি, তবুও কিন্তু বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে এগোবে না যদি আমি যে সমস্যাটার কথা বললাম সেই সমস্যাটা আমরা দূর করতে না পারি। সেটা হচ্ছে যে আমাদের এখানে পেশাদার প্রযোজক দরকার। পেশাদার প্রযোজক যখন থাকবে, আমার ভিতরেও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, কোনো ঘাটতি থেকে থাকে, এটা ওনাদের দায়িত্বের জায়গা থেকে, ওনাদের প্রয়োজনের জায়গা থেকে তারা আমাকে ওই দায়িত্বগুলো কাটিয়ে নিবে, তবু কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, কিংবা তাদের যেটা ভূমিকা আনবে সেই ভূমিকার কারণেই দেখা যাবে যে আমার কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমি কাটিয়ে। পেশাদার আসলে কোন অর্থে বলছেন? আমরা যেটা পেশাদার বলতে বুঝি যতটা, সেটা হচ্ছে যে সিনেমা প্রযোজনা করা বা ব্যবসার লগ্নি করাটা কন্টিনিউটির কথা বলছি। কিন্তু সে অর্থে আমাদের তো অনেকেই আছেন, কিন্তু তারা অনেকেই সরে যাচ্ছে, বাতাস হচ্ছেন কেন? এটা কি তাদের ভিতরে সৃজনশীলতা অভাবের কারণে হচ্ছে, মানে সিনেমাটাকে ভালোবেসে পড়েন না বলে, নাকি তারা সিনেমাতে পড়লে কিছু পাওয়ার চিন্তা ভাবনা করেন এরকম? ঘাটতিটা কোন জায়গায়? তাদের ঘাটতিটা হচ্ছে এই জায়গায় যে যারা এখানে লগ্নি করতে এসেছেন তারা বিজনেসটা নিজের মনে করে নাই, নিজের মতো বলে বিজনেসটা করে। উনি দেখা গেল যে কোনো একজন ডিরেক্টরকে বা তোমার একজন ক্যামেরাম্যানকে বা তোমার একজন আর্টিস্টকে মাধ্যম হিসেবে ধরে তার মাধ্যমে তিনি এই টাকাটা লগ্নি করছেন এবং উনি সম্পূর্ণ তার উপর ছেড়ে দিচ্ছেন বিষয়টা, যে মানে তাকে টাকা দিল, সে এখন এটা থেকে মুভি বানাবে, মুভি রিলিজ করবে এবং টাকা উঠায় গিয়ে আসবে বা প্রফিট করবে এইভাবে। তো উনি যখন পুরো বিষয়টা টেকনিশিয়ান বা আর্টিস্টের কাছে ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু বিজনেসের বা লগ্নির যে পদ্ধতি সেটা প্রথমে কিন্তু ব্রেক করছে। এটা কিন্তু প্রপার ওয়ে না, এবং এইভাবে যারা লগ্নি পড়ে তাদেরকে আমি প্রযোজক বলতে আসি। আমার দৃষ্টিতে তারা হচ্ছে লগ্নিটা। প্রযোজক হচ্ছে তিনি যিনি শুরুতেই চিন্তা করবেন যে আমার অডিয়েন্স এখন কী চায়, এই জায়গা থেকে প্রযোজকের কাজ শুরু হয় এবং প্রযোজকের কাজ শেষ হয় মুভি ডিস্ট্রিবিউশনের পর তার বিজনেস থেকে রিটার্নটা নেওয়ার পর। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশের যারা লগ্নিকারী তারা বেশিরভাগই নাই, বেশিরভাগই নাই। এই জন্য আমি বলছি যে বাংলাদেশে পেশাদার প্রযোজক না। পেশাদার প্রযোজক মানেই হচ্ছে এইটা যে উনি প্রথমে অডিয়েন্সকে অ্যানালাইসিস করবেন যে আমার অডিয়েন্স এখন বুঝে উনি ইনভেস্ট হোক। কিন্তু বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে আর্টিস্টের কথায় ইনভেস্ট করেন, কিংবা ক্যারিয়ারের সাইড ইনভেস্ট করেন, কিংবা তার কোনো একটা পরিচিত মানুষ আছে ফিল্ম ইন্ডাস্ট্রি, তার মাধ্যমে ইনভেস্ট করে দেন এবং উনি প্রপার ওয়েতে ইনভেস্টটা করেন। আর যাদের মাধ্যমে ইনভেস্টগুলো হয় তারাও কিন্তু তাকে প্রপার ওয়েটা সম্পর্কে ধারণা দেয় না। এটা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে। তো যতক্ষণ পর্যন্ত আমার পেশাদার প্রযোজক আমরা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের ইন্ডাস্ট্রির সেই মানে কী বলবো যে দীর্ঘমেয়াদী উন্নয়নের যে আমাদের আকাঙ্ক্ষা সেটা কখনো পুরো হবে।
আচ্ছা, এখন যে আমরা একটু সংকটটা দেখছি, সেটা ভালো সিনেমা হচ্ছে না বা আমরা সেটা পাচ্ছি না, এই সংকটের কারণেই কি আমাদের শিল্পী বা কলা কৌশলী বা রিলেটেড প্রতিষ্ঠান যে তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা হতাশা আমরা লক্ষ্য করছি? আলো সিনেমা না আসার কারণে কি তাদের মধ্যে এই হতাশা তৈরি হচ্ছিল? শীতলা হচ্ছে, বিশেষ করে আপনারা তো জেলা থেকে সর্বশেষ আমাদের চিত্রনায়িকা নিপুণ নেতৃত্ব ছিলেন, উনি ওনার সাথে বর্তমান কবি ডিপজল বা বিশালের একটা ক্লাস করছে। আমরা দেখলাম, গতকালকে দেখলাম যে শিল্পীরা বেশিতে নিফিক করছেন। আমার কাছে জিনিসটা অন লেগে গেছে যে শিল্পীরা কেন শিল্পীদের বিপক্ষে দাঁড়াবে, সেটা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটা নিজেরা বসে এটা সমাধান করবে বা বর্তমান নেতৃত্ব যারা আছে আর নেতৃত্ব যারা আছে তারা একটা সমাধান করবে। কিন্তু কিছু কতিপয় শিল্পী কেন আরেকজন শিল্পীর বিরুদ্ধে যাবে বা নিগুনি কেন বড় ভাই সন্ধান না করে আদালতে গেলেন? এই যে সংকটগুলো আমরা দেখছি, এই যে সাধারণ অডিয়েন্স, এদিকে আসলে ওই জায়গাতেই হচ্ছে কেন ভালো কাজ নেই, ভালো সিনেমা নেই, এই কারণে শিল্পী বা কলা পরিষদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। আপনি একজন প্রডিউসার, একজন নির্মাতা বা একজন এই শিল্পের লোক হিসেবে আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন? এই দৃষ্টিকোণ কেন? হ্যাঁ, এটাকে আমি মানে শুরুতে এইভাবে বলবো আর কি, যে ওনাদের হয়তো অনেক দর্শক প্রিয়তা আছে, দর্শক তাদেরকে চেনে, কিন্তু তাদের মধ্যে শিল্পী সত্তা কতটুকু সক্রিয় আছে কিংবা অতীতে বক্তব্য ছিল কিনা, সেটা প্রশ্নবিদ্ধ এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ যার মধ্যে শিল্পী সত্তা আছে তিনি কোনো মানে পেশাদার শুরু বা সব করতে পারেন না তো অবশ্যই, তাকে সবাই ফলো করে। হ্যাঁ, তো শিল্পী হচ্ছে, শিল্পীকে আমরা ধরে নিই যে তারা সমাজের আইডল। তো সমাজের যারা আইডল তারা যখন একটা সাধারণ মানুষের মতো খুব সস্তা টাইপের কাজ করবে, এটা কোনোভাবেও আমরা তাকে শিল্পী কাতারে ধরবো কিনা, এইরকম একটা প্রশ্ন চলে আসে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে শিল্পীদের মধ্যে হতাশা কাজ করছে কিনা, হ্যাঁ, হতাশা তো অবশ্যই কাজ করছে। কারণ সবাই, আপনি দেখবেন আর কি, যে যারা আজকে এভাবে কাজ করছে তাদের সঙ্গেও যদি আপনি কথা বলেন, ঘুরে ফিরে তাদের উপরেও কিন্তু এটাই বলেন যে আমরা সিনেমার উন্নয়ন চাই, আমরা সিনেমার ভালো চাই, আমরা ভালো সিনেমা তৈরি হোক সেটা আমরা চাই, এই কথাগুলো কিন্তু তারাও বল। হ্যাঁ, তো তাদের মধ্যে তো অবশ্যই হতাশা আছে, কারণ ওই কাজগুলো হচ্ছে না, ওই কাজগুলো হচ্ছে না বিধায় তারা পথভ্রষ্ট হচ্ছে এবং তারা আজকে দেখা যাচ্ছে যে এমন কিছু কর্মকর্মে জড়াচ্ছে যেটা শিল্পসুলভ। আপনারা একেবারে শেষ করে পর্যায়ে চলে এসেছেন, শেষে আমরা একটু আমাদের দর্শক উদ্দেশ্যে ছোট করে বলেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা সাধারণ দর্শকদের কি বলতে চান আপনি একজন নির্মাতার চেয়েও? আমি সাধারণত দর্শকদের জন্য বা দেশবাসীর জন্য বলতে চাইবেন যে আপনারা সবাই বাংলা সিনেমার হলে এসে দেখুন। কারণ বাংলা সিনেমার উন্নয়ন করতে গেলে আমাদের দর্শক দরকার, দর্শকের সমর্থন দরকার। আজকে হয়তো আমরা আপনাদের পুরোপুরি আশা রাখেন প্রতিক্ষণ দেখাতে পারছি না আমাদের মুভিকে, কিংবা আপনাদের যা চাহিদা বা আন্তর্জাতিক বাজারের যে চাহিদা, সেই চাহিদার আলোকে হয়তো আমাদের সব তৈরি হচ্ছে না, কিন্তু আপনাদের ভূমিকা ছাড়া এটা আসলে আমরা পরিবর্তন করতে পারবো না। সেজন্য আপনাদের কাছে আবার একটা আহ্বান থাকবে যে আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখুন। এমনকি এখন যে আপনার অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে বাংলাদেশে, OTT প্ল্যাটফর্ম আছে বেশ কিছু, যেগুলোকে আমি আমার জায়গা থেকে অনলাইন সিনেমা হলে সেনে নিয়েছি। হ্যাঁ, তো আপনারা সিনেমা হলেও দেখুন, আবার OTTতেও বাংলাদেশের কন্টেন্ট দেখুন, বাংলাদেশ সিনেমা দেখুন এবং বাংলাদেশে সিনেমার সঙ্গে থাকুন। এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবেন। ধন্যবাদ সবাই। আচ্ছা, বলা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আদর জমিন পরিবারের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, ভালো ভালো কাজ করুন, আমরা ভালো কাজ দেখতে চাই, আপনার সাথে আছি আমরা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। অসংখ্য ধন্যবাদ।